করছিলাম যে কিন্তু খুব একটা কোশ্চেন আসে নাই, ঠিক আছে? যে কাদের হিসাবে করা যাবে না। আহ এটা একটু দেখেন, এই যে যে কোনো অ্যাকুইট কন্ডিশন বলতে বোঝায়, সে ফর এক্সাম্পল আপনার এখন 104 ডিগ্রি জ্বর আসছে, এটাকে বলে একটা অ্যাকুইট কন্ডিশন। আপনার অ্যাপেন্ডিসাইটিসের তীব্র ব্যথা হচ্ছে, একেবারে তীব্র ব্যথা, এটাকে বলে অ্যাকুইট কন্ডিশন। আপনার হঠাৎ করে উপরের পেটের মাঝখানে একটা গ্যাস্ট্রিক আলসারের ব্যথা উঠছে, প্রচন্ড সিভিয়ার পেন, করা যাবে না। আপনার খিঁচুনি হয়েছে, করা যাবে না। আপনার স্ট্রোক হয়েছে, এখনই স্ট্রোক হয়েছে, করতে পারবেন। আপনার হার্ট অ্যাটাক হয়েছে, করতে পারবেন। এগুলিকে বলা হয় অ্যাকুইট কন্ডিশন, যে ইমিডিয়েট, যেটা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট লাগবে। কি লাগবে? সহজ কথা, অ্যাকুইট কন্ডিশন বলতে কাকে বোঝায়? অ্যাকুইট কন্ডিশন এগুলিকে বোঝায় যেগুলিতে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট লাগবে, যে করা যাবে। দুই, অতিরিক্ত দুর্বল লোক। দুর্বল লোক বলতে বোঝাচ্ছে অতিরিক্ত ফ্যাটিক কন্ডিশন। সে ফর এক্সাম্পল তার বিপি অনেক কম, তার সুগার অনেক কম, তাকে দেখতেই দেখা যাচ্ছে সে অনেক ডিহাইড্রেটেড, একেবারে কাবু হয়ে গেছে, হ্যাঁ, একেবারে যায় যায় অবস্থা, ঠিক আছে? এরকম দুর্বল লোককে আপনি কখনো হিজামা করবেন। যাদের প্রচুর পরিমাণে পানির শূন্যতা, সেটা বলে দিয়েছি। জলের রোগী, যদিও লেখা আছে মোর দেন 100, আপনি কি বলে এটাকে 101 পর্যন্ত নিতে পারেন, তবে আমরা 101ও বলি না। কি সেফ সেফ মার্জিন হচ্ছে টেম্পারেচার 100-এর উপরে উঠলে আপনি দিবেন না। ভেরিকোজ ভেইন খুব গুরুত্বপূর্ণ। ভেরিকোজ ভেইন হচ্ছে আমাদের পায়ের যে রক্তনালীগুলি আছে, এটা হাতেও হতে পারে, আমাদের চেস্ট রিজনে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, তবে সাধারণত পায়ে দেখা যায়। পুলিশ, ট্রাফিক পুলিশ, টিচার, ডক্টরস, যারা হচ্ছে স্পেশালি সার্জন, যারা সার্জারি করে, এদের পায়ে দেখবেন একটা করে ফোলা 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 ভেইন আছে, এগুলোকে বলা হয় ভেরিকোজ ভেইন, ঠিক আছে? এই ভেরিকোজ ভেইনের উপরে কখনোই করবেন না, কখনোই সরাসরি করবেন না। আমি গতকালকে একটা পেশেন্ট করেছি ভেরিকোজ ভেইন, বুঝতে পারছেন? কিন্তু ভেইনের উপরে কিন্তু বসে, ভেইন থেকে জায়গাটা স্পেয়ার করে একটু ফ্রি মার্জিনে করতে হয়। আর ভেরিকোজ ভেইনের উপরে করলে ওটা ফাটতে পারে, ফেটে যাবে। ভালভুলার হার্ট ডিজিজ মানে যাদের হচ্ছে বলে যে হার্টের বাল্বের সমস্যা আছে, কি আছে? হার্টের বাল্বের সমস্যা, যেমন এটাকে বলে মাইট্রাল স্টেনোসিস। এটা কাদের হয় জানেন? এই যে রিউমাটিক ফিভার নামে একটা ফিভার আছে, বাতজ্বর। এই বাতজ্বর যদি প্রপারলি চিকিৎসা করা না হয়, তাহলে ভালভুলার হার্ট ডিজিজ থাকে, তখন আমরা এটা করি না আর কি। এটাকে বলে এমএস, এমআর, এআর, এএস, মানে কতগুলি নাম আছে আর কি। খুব গুরুত্বপূর্ণ, হার্টের পেস মেকার করা হলো, প্রচুর পেস মেকার রোগী কিন্তু আমরা পাই, হ্যাঁ। আমি তো আমার ইমার্জেন্সি প্র্যাকটিস গুলি তো পাই, আমি মেনলি ইমার্জেন্সি প্র্যাকটিসটাই করি। এছাড়া হচ্ছে হিজামা করাতে গেলে দেখি যে রুগী বলে আমার কিন্তু পেস মেকার পরানো আছে, ঠিক আছে? পেস মেকার পরানো থাকলে ওই হার্টের এরিয়াতে আপনি কাজ করতে পারবেন না, অন্য জায়গায় করতে পারবেন, তো হার্টের এরিয়াতে। কারণ পেস মেকার মানে কি জানেন? একটা ব্যাটারি দিয়ে দেওয়া হয়। এই প্রশ্নটাও করবেন যে স্যার, হার্টের পেস মেকার করানোর কোনো ব্যক্তিকে কেন আমরা করবো না? মানে কেন উত্তরগুলি আমি আপনাদের বলবো, কিন্তু আপনারা আমাকে এটা প্রশ্ন আকারে করবেন। ডায়ালাইসিস যিনি করতেছেন, যে পেশেন্ট ডায়ালিসিস করতেছে, কখনোই জমা করবেন না। রোগী যদি নিজেও বলে যে আমি একটু করে যেতে চাই, আপনি করবেন না, ঠিক আছে? ডায়ালিসিস করা হয় কখন? যখন জানেন, যখন কিডনির ইজিএফআর 10-এর নিচে চলে আসে, 10, নর্মালি থাকে এটা 120, ঠিক আছে? আর ডায়ালিসিস স্টার্ট করি সাধারণত আমরা মানে 10 বা 15-এর নিচে যখন আসে, তো এই রোগীগুলির অবস্থা খুবই খারাপ থাকে, ঠিক আছে? এই ধরনের রোগীদের করবেন না। যে কোনো অর্গান ফেইলর করলাম আর কি, হার্ট ফেইলর হতে পারে। হার্ট অ্যাটাক এক জিনিস, আর হার্ট ফেইলর কিন্তু আরেক জিনিস, মনে রাখবেন। হার্ট ফেইলর মানে হার্ট কাজ করতেছে না, আর হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের রক্তনালী, কোনো একটা রক্তনালী ব্লক হয়ে যাওয়ার কারণে হার্টের নির্দিষ্ট একটা অংশ পচে যাচ্ছে বা অক্সিজেন পাচ্ছে না, তখন একটা বুকে ব্যথা হয়, এটাকে বলে হার্ট অ্যাটাক। আর হার্ট ফেইলর মানে হার্ট কাজই করতে পারতেছে না, পাম্প করতে পারতেছে না। ব্লিডিং ডিসঅর্ডার, রোগী যদি কোথাও কেটে যায় এবং সেই কেটে যাওয়া জায়গা থেকে যদি হচ্ছে ব্লাড না আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো না, বা ব্লাড বন্ধ না হয়, সেখান থেকে আমরা হিজামা করবো না, যেমন হেমোফিলিয়া। এছাড়া লো প্রেশার, রক্ত পাতলাকারী ঔষধ খাওয়া কোনো ব্যক্তি, এখানে একটু জিনিস মনে রাখে, এখানে লেখা আছে ইকোস্প্রিন ওষুধ খাওয়া কোনো ব্যক্তি। ইকোস্প্রিন যেই ডোজটাতে আমরা খাই, স্পেশালি হার্ট ডিজিজের রোগীরা, দেখবেন ইকোস্প্রিন ট্যাবলেট বাজারে আমরা পাওয়া যায় আর কি, এবং হার্টের ডিজিজের রোগীরা খায় 75 মিলিগ্রামের আমরা ওষুধ খাই। এই ওষুধ খেলে এটাকে বন্ধ করা দরকার নাই, এই ওষুধ খাওয়া অবস্থাতে জমা করতে পারেন। কিন্তু কেউ যদি হচ্ছে ইকোস্প্রিনের সাথে ইকোস্প্রিনের বেশি ডোজ নেয়, মনে করেন 3টা করে নেয়, 4টা করে নেয়, যেমন আমরা হচ্ছে সিভিয়ার কন্ডিশনে 4টা করে দিই আর কি, বুঝতে পারছেন? তো অথবা ইকোস্প্রিনের সাথে রক্ত পাতলা করার আরেকটা ওষুধ আছে ক্লপিডেগ্রল, ক্লপিড এস নামে পাওয়া যায় বাজারে।
এই জাতীয় ওষুধ খুব কমন, কিন্তু এগুলি প্রেসক্রিপশনে থাকে যে এটা রোগী চলতেছে, যদি ইকোস্পিনের সাথে রক্ত পাতলা করার অন্যান্য ওষুধ চলে সেটা দিবে, রোগী জমা করা যাবে না। আরেকটা করবেন না হচ্ছে রক্ত পাতলা করার আরেকটা ওষুধ আছে। এটা যাদের ভালভুলার হার্ট ডিজিজ থাকে তাদেরকে আমরা দিই, ওয়ারিন। আমি বলছিলাম ওয়ারফেরিন নামে পাওয়া যায় বাজারে, ওয়ারফেরিন বাজারে পাওয়া যায় ওয়ারিন নামে আর কি। এইটা দেখবেন রোগী খায় কিনা। ঠিক আছে, ক্যান্সার পেশেন্টে করবেন না, মনে রাখবেন, স্পেশালি ক্যান্সার এরিয়া। ফর এক্সাম্পল তার ইসোফেগাসে ক্যান্সার হয়ে গেছে, কোথায়? ইসোফেগাস মানে খাদ্যনলীতে, খাদ্যনলীর ওই জায়গায় করা যাবে না। লিভার ক্যান্সার হয়ে গেছে, লিভারের ক্যান্সারের ওই জায়গাটায় করা যাবে না, কিন্তু ওভারঅল আপনি হচ্ছে অন্য জায়গায় করতে পারবেন। সে ফর এক্সাম্পল লিভারের ক্যান্সার হচ্ছে, আপনি লিভার এরিয়া করবেন না, আপনি তার হাতে পায়ে একটু সমস্যা থাকলে ওখানে করে দিতে পারেন। তারপরও ক্যান্সার রোগীকে হিসাব করার আগে 10 বার ভাববেন। রক্ত স্বল্পতা, হ্যাঁ আমরা বলছি যে হিমোগ্লোবিন অ্যাটলিস্ট আমরা দশ চাবো। হিমোগ্লোবিন কত? 10। নিম্ন রক্তচাপ, এটা আগেই বলা আছে, ব্লাড প্রেশার 90 কম এবং 60 কম। মাসিক অবস্থায় হিজামা করা যাবে না, এখানে একটা কথা আছে। মাসিক অবস্থায় আমরা আসলে ইউজুয়ালি হিজামা করি না, কিন্তু এদের কথা আছে, কোন রোগী যদি ইনফার্টাইল থাকে, এখন আমরা ইনফার্টাইল শব্দটা ইউজ করি না, আমরা বলি সাবফার্টাইল। অর্থাৎ কোন রোগীর যদি সাবফার্টিলিটি থাকে, অর্থাৎ তার বিয়ে হয়েছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু তার নিয়মিত ইন্টারকোর্স করা অবস্থা সত্ত্বেও তাদের কনসিভ হচ্ছে না, এটাকে আমরা বলবো হচ্ছে সাবফার্টিলিটি। হচ্ছে সাবফার্টিলিটি। এই ধরনের ক্ষেত্রে আপনি করতে পারবেন, এবং সেটা মাসিক অবস্থায় করি, মাসিকের 3য় দিন থেকে শুরু করি, 7ম দিন পর্যন্ত আমরা করি। বুঝতে পারছেন? প্রশ্নটাও এটা করেন, যদি এটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, যে আসলে আমরা কেন করি না। এই কেন উত্তরটা একটু দিয়ে দিই। আসলে মাসিকের 3য় দিন থেকে 7ম দিন পর্যন্ত করা হয় এই কারণেই, কারণ আহ যে হরমোনটা হচ্ছে আপনার ফার্টিলিটি গেইন করে, এটার নাম হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ। হ্যাঁ, এটা ব্রেন থেকে আসে। তো তখন দেখা যায় আমরা এই হরমোনটার জন্য আমরা কিছু জামা করি। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা ইউট্রাসকে কম প্রায়োরিটি দিই, বেশি প্রায়োরিটি দিই হচ্ছে আমাদের ব্রেইনকে, পিটুইটারি। কারণ আমরা জানি পিটুইটারি মানে ভার্টেক্স, মাথার তালু, এখান থেকেই সবগুলি হরমোন চলে আসে, তাই না? এটাকে দিই, আর তলপেটও আমরা একটা দিই। ঠিক আছে, এটা হচ্ছে কি স্পেশাল কেস। ইউজুয়ালি মেনস্ট্রুয়েশন মানে হাইজ অবস্থায় আপনি কি করতে পারবেন না, মাসিক হয় অবস্থায় আপনি জামা করতে পারবেন না। কিন্তু আপনি করতে পারবেন কখন? যদি রোগী সাব ফার্টিলিটি নিয়ে আসে, তবে তখন এই সাব ফার্টিলিটি নিয়ে আপনার আবার খুব ভালো নলেজ থাকতে হবে। কোন হরমোনটা কমছে, এখন কবে সাপোর্ট দিবেন, প্রতিদিন গিয়ে হচ্ছে আপনি ওয়েট কাপিং করবেন কিনা। প্রতিদিন আমরা করি না, ফার্স্ট দিন হচ্ছে আমরা ওয়েট কাপিং দিয়ে তারপর আমরা রোগীকে শিখিয়ে দিই যে এই জায়গাটায় আপনি কাপ বসাবেন। ঠিক আছে, এখানে যে বয়সের কথা বলছি, 65 বেশি এবং 2 বছরের কম রোগী জমা করবো না। আমি আসলে 2 বছর রোগীও করি না, আমি একটু বড় বাচ্চা নেই, আমি একটু সেফ মার্জিনে থাকতে চাই। বুঝতে পারছেন, যে বাচ্চাটা কথা বলতে পারে, নিজের সব সমস্যা খুলে বলতে পারে। ঠিক আছে, এরকম। আবার বয়স বেশি ক্ষেত্রে বেশি বয়স নেই, কিন্তু 70-80 বছরও নেই। তখন কি দেখি? রুগীর ওভারঅল হেলথ দেখি, যে রুগী আসলে ভালো আছে কিনা, তার স্কিনটা কেমন, স্কিন কাটা যাবে কিনা। বুঝতে পারছেন? হ্যাঁ, 80 বছর 85 বছরও করা হয়েছে, করেছে আর কি। তবে ওই রুগীটা 80-85 বছরও দেখা যায় অনেক যথেষ্ট হেলথ ভালো আছে। আবার দেখেন পরের একটা আলাদা করে একটা হেডলাইন দিয়ে দেওয়া আছে, কত বছর বয়স থেকে হিজামা করা যাবে এবং সর্বোচ্চ কত বছর করে। এখানে বুঝি 12 থেকে 65। কিন্তু এখানে দেখেন 12 নিয়ে আসে। এই প্র্যাকটিসটা আমরা ইউজুয়ালি করি, মানে আমি করি এবং আমি আমার স্টুডেন্টকে শিখাই। এটা হচ্ছে সেম, একদম সেম, স্যার একদম আমরা কোনো সেম। স্লাইড দেখতে পাচ্ছি না। স্লাইড কেন? যে আপনারা পাচ্ছেন না, স্ক্রল হচ্ছে না, শেয়ার হচ্ছে না? আপনারা বললেন যে শেয়ার হচ্ছে স্ক্রিন। না, আপনার দেখা যাচ্ছে মানে অনেকগুলা পিডিএফ একটা শো করছে ফোল্ডার, বাট স্লাইড শো হচ্ছে না। বলবেন না আমাকে আগে? ওকে, ঠিক আছে, কথা তো শুনতে পাচ্ছেন আশা করি। জি জি, হ্যাঁ কথা শুনতে পাচ্ছি। আমরা ভাবছিলাম যে আপনি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছেন এই জন্য। ও, স্যার একটু লেফট নিয়েছে। না, এখন দেখা তো ঠিক আছে। জি স্যার, হ্যাঁ এখন স্যার, ঠিক আছে। এখন ঠিক আছে। এটা বলবেন তো আমাকে।
আমি তো আসলে বুঝতেছিলাম না আর কি। ঠিক আছে, বলবেন কোন রকমের ঝামেলা হলে বলবেন। ঠিক আছে, যে কথাগুলি বলছি এই কথাগুলি এখানে লেখা আছে। ঠিক আছে, যে দেখেন কত বছর বয়স থেকে জমা করা যাবে সর্বোচ্চ, এবং আজকে আমি আপনাদের এই পিডিএফটা দিয়ে দিব ক্লাস শেষে আর কি, হ্যাঁ। সো কথাগুলি শুনলেই হবে। তারপর আবার একটু বলি, যেহেতু শরীর না, এই যে কাদের হিজামা করা যাবে না, যে বললাম যে কোনো অ্যাকুইড কন্ডিশন। অ্যাকুইড কন্ডিশন বলতে কি বুঝি সেটা বললাম, যে এখনই খিঁচুনি হয়েছে, এখনই হার্ট অ্যাটাক হয়েছে, এখনই তীব্র জ্বর, এখন অ্যাকুইড অ্যাপেন্ডিসাইটিস, এটা অতিরিক্ত দুর্বল লোক, খুবই দুর্বল, যাদের প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন আছে, রোগীর টেম্পারেচার যদি 100-র উপরে থাকে, ভেরিকোজ ভেইন, যদি রক্তনালী ফোলা থাকে আর কি, এটাকে বলে ভেরিকোজ ভেইন, আঁকা বাঁকা শিরা যেটাকে আপনারা বলেন, ভালভুলার হার্ট ডিজিজ, হার্টের ভালভে যদি কোনো সমস্যা থাকে, হার্টের পেস মেকার করানো। পেস মেকার কি, হার্টের ভিতরে একটা ব্যাটারি বসানো থাকে, হার্টের ভিতরে ঠিকটা, হার্টের ঠিক উপরের দিকে আমরা একটা ব্যাটারি দিয়ে, একটা ওয়্যার দিয়ে হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে আমরা বাইরে থেকে কন্ট্রোল করি, বুঝতে পারছেন? ডায়ালিসিস যাদের করা হয় যে সমস্ত রোগীদের, যে কোনো অর্গান ফেলিওর, লাইক লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, হার্ট ফেলিওর, ব্লিডিং ডিসঅর্ডার, রোগী কোথাও কেটে গেলে যদি ব্লিডিং বন্ধ না হয়, এবং সে যদি এই জন্য কোনো ওষুধ খায়, হ্যাঁ, রক্ত পাতলা খায়, যেমন ইকোস্প্রিন কিন্তু বলেছি যে ইকোস্প্রিন 75 মিলিগ্রাম যদি হচ্ছে আপনি প্রতিদিন খান, তাহলে সে অবস্থায় জমা করা যাবে। কিন্তু ইকোস্প্রিনের সাথে যদি অন্য কোনো রক্ত পাতলা করার ওষুধ, অথবা ইকোস্প্রিন যদি কেউ 75 মিলিগ্রামের বেশি দৈনিক গ্রহণ করে, তাহলে তাদেরকে আমরা করবো না। ক্যান্সার পেশেন্টের যেখানে ক্যান্সার হয়েছে, হয়তো অর্থাৎ লিভার, যেখানে লিভারের ক্যান্সার হয়েছে, স্টোমাকের ক্যান্সার, ওই এরিয়াতে করবো না, অন্যান্য জায়গায় হাতে পায়ে করতে পারবেন। তারপরেও ক্যান্সার রোগীদের হিজামা করার ক্ষেত্রে অনেক সচেতন হবেন। রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন যদি আপনার কম থাকে, তাহলে আপনি হিজামা করবেন না। ঠিক আছে, এবং টার্গেট হিমোগ্লোবিনটা মুখস্থ করে রাখেন, কত? 10। 10-এর নিচে হলে করবেন না। ঠিক আছে, 10-এর নিচে হলে করবেন না। তবে একটু মনে রাখতে পারেন, আমাদের দেশের মেয়েদের ক্ষেত্রে 9 পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারে না, যদি ছোটখাটো মেয়ে হয়। আমাদের দেশের মেয়েদের হাইট তো খুব বেশি না, দেখা যায় কত 5 ফিট এরকমের মতো হয় আর কি, আরো কম হয় আর কি, ছোটখাটো মানুষ। হ্যাঁ, ছোটবেলা থেকেই তার এরকম হেলথ, ওই ক্ষেত্রে আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? ওভারঅল ট্রিটমেন্ট পারপাসে বলতেছি, আপনারা তো ফিমেলদের করবেন না, আপনাদের আহালিয়া বা হচ্ছে যাদের আপনারা করতে পারে শরিয়া মোতাবেক। তো এইখানে মনে রাখতে হবে যে যদি হচ্ছে করতে হয়, হিমোগ্লোবিন টার্গেটটা সবচেয়ে উত্তম হচ্ছে কত নিচে রাখা, মানে কত হলে ভালো হয়, 10-এর উপরে থাকলে ভালো হয় আর কি। ঠিক আছে, আর মাসিক অবস্থায় হিজামা করা যাবে না, কেন করবো না সেটা বললাম, বাট স্পেশাল কন্ডিশনে করা যাবে। কোনটা বলেন তো, কোন কন্ডিশনে মাসিক অবস্থায় হিজামা করা যাবে? কেউ একজন? যদি বাচ্চা কাচ্চা না হয়, অনেকদিন বিবাহ ফার্টিলিটি সমস্যা ভেরি হলে গুড। এইটার নামটা কি? এটাকে কি বলে? সাব ফার্টিলিটি। ওভারঅ্যাক্টিভ। চমৎকার বলেছেন, সাব ফার্টিলিটি। ইনফার্টিলিটি কিন্তু আর এখন বলে না, সাব ফার্টিলিটি। সাব ফার্টিলিটি মানে হচ্ছে যে কোনো কারণে বাবু হচ্ছে, তো বলে সাব ফার্টিলিটি। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো বলছেন। আর সেখানে যদি করেন, কোথায় করবেন? মাথাকে বেশি গুরুত্ব দিবেন নাকি হচ্ছে তলপেট, ইউট্রাসকে? মাথাকে। এটা বেশি গুরুত্ব দেবো আমরা। কেউ পিটুইটারি যদি গ্ল্যান্ড বলে, যেটা আছে। হ্যাঁ ভেরি গুড, পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি হরমোনটা আসে? এফএসএইচ হরমোন আসে, ফলিকুল স্টিমুলেটিং হরমোনটা আসে। ঠিক আছে, ভেরি গুড, আপনি তো খুব ভালোই পারেন মাশাআল্লাহ, ধরে ফেলছেন। ওকে, ভেরি গুড। আর বয়সের ক্ষেত্রে বলছিলাম 65 আর 2, বা প্র্যাকটিসের ক্ষেত্রে 12 আর 65 সেফ মনে রাখবেন, বাট 65-র বেশিও করতে পারেন রোগী যদি হেলথ ভালো থাকে। এখন আসেন খুব যেটা গুরুত্বপূর্ণ জিনিস, ইন্টারভেল বিটুইন হিজামা। কতদিন পর পর হিজামা করা? একজন সুস্থ মানুষের ক্ষেত্রে 3 মাস পর পর আপনার হিজামা করতে পারবে, 3 মাস, 90 দিন পর পর। মনে থাকবে, সুস্থ মানুষের ক্ষেত্রে 3 মাস পর। তবে কেউ যদি সুন্নাহ পারপাসে গ্রহণ করে, লাইক সে প্রতি মাসেই করতে চায়, আরবিক যে মাসগুলো আছে আমরা জানি আর কি, হ্যাঁ, চাঁদের কত, 17, 19, 21। আপনারা তো আসলেই জানেন যে মানে আমাদের ইসলামিক রীতি অনুযায়ী দিন কখন শুরু হয়? মাগরিবের পর থেকে দিন শুরু হয়। ভেরি গুড। তাহলে এই যে 17 তারিখ যে চাঁদের, সে ফর এক্সাম্পল ধরে নিলাম আজকে সুন্নাহ তারিখ, তাহলে আজকে সুন্নাহ তারিখ শুরু হয়েছে কবে? আজকে শুরু হয়েছে না গতকাল থেকে শুরু হয়েছে? গতকাল থেকে। ফ্যান্টাস্টিক। গতকাল মাগরিব থেকে আজকের মাগরিব পর্যন্ত। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু অনেকে ভুলভাল করে। গতকাল মাগরিব থেকে আজকে মাগরিব পর্যন্ত, হ্যাঁ। 2 নম্বর, ধরেন কোন একটা রুগী একটু দূর থেকে আসতেছে, আস্তে আস্তে আজকে মাগরিব প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে উনি নিয়ত করে ফেলছে, তখন এটাকে আপনি বলতে পারেন যে দেখেন আপনি তো নিয়ত করে আসছেন জ্যামের জন্য, এটা কোনো কারণে হয়নি। সো আপনার এটা, যে নিয়তে আসছেন, আশা করি আপনার এই
নিয়তটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। গট ইট? বুঝতে পারছি? তো জি। এটা রোগীকে বলবেন, কারণ অনেক সময় অনেকে পেরেশানি করে যে আমি তো মাগরিব হারায় ফেললাম, তো সে তো ইচ্ছে করে হারায় না। এই রাস্তার মানে এই জ্যাম জ্বর এগুলির কারণে কেউ যে আটকে ছিল এই জন্য সে করতে পারে না। ঠিক আছে? মানে তখন না হয় রোগীর মন ভেঙে যায় যে আমি আসলাম এত দূর থেকে, আপনি আমাকে ফেরাই দিন। সে আসছে ময়মনসিংহ থেকে, বুঝতে পারছেন না? আপনি তাকে ফিরে দিলেন যে আজ তো দিন শেষ ভাই, ঢাকা শহরে তার থাকারও জায়গা নেই। করে দিবেন, ঠিক আছে? আচ্ছা। আর ডিটক্স বলছি সময়কাল বছরে 2 থেকে 4 বার। আর ডিটক্স মানে লিস্ট আমি মনে করি 4 বার করা যায়, 2 থেকে 4 বার না, আমি একদম মিনিমাম বলি যে 4 বার করে প্রতি বছরে। কেউ যদি মনে করে যে আমি ডিটক্সিফিকেশন করব, আমি আমার লিভার ডিটক্সিফাই করব, আমি সিম্পলি বলি আমি নিজে প্রতি মাসে করি। আমি আমার নিজের শরীরে প্রতি মাসে করে, ঠিক আছে, প্রতি মাসে। এবং আমি তো হচ্ছে প্রচুর পরিমাণে ড্রাই কাপিং করি, ওয়েটও করাই আর ড্রাই কর। হম। ড্রাই কাপিং এর খুব 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 ফায়দা। তো ব্যথা হচ্ছে একটু লাগাইলে খুব আরাম লাগে। অ্যাটলিস্ট 3-4 দিন চলা যায় একদিন ড্রাই কাপিং দিয়ে মাসাল্লাহ। ঠিক আছে? তো সময়কালটা হচ্ছে বছরে 2 থেকে 4 বার, যদিও লিখছি আপনারা মিনিমাম 4 বার করার জন্য উৎসাহ উৎসাহ দিবেন রুগীদের। ঠিক আছে? কারণ আমরা যদি উৎসাহ না দিই তাহলে তো রুগীরা করবে না, এবং উৎসাহ কেন দেবেন সেটাও ক্লারিফাই করবেন যে আসলে কেন করতে চান। সবসময় ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করবো আমার রুগীদের সাথে যে ভাই আমি কেন আপনাকে বলছি আপনি করেন এটা, তখন এই ফায়দাটা বোঝাই বলবেন। ঠিক আছে? ফায়দাটা বোঝাই বলবেন। যেমন হচ্ছে গতকালকে আমি একজন পেশেন্টকে অক্সিজেন দেওয়ার পর উনি বলতেছিল যে স্যার আমার এটা করার পরে এত রিল্যাক্স লাগতেছে, বুঝতে পারছেন, মনে হচ্ছে যে আমি মানে আর এত এত রিল্যাক্স কখনো কোনো ওষুধের মাধ্যমে পাইনি। বললাম আচ্ছা, এটা হচ্ছে কি বলে এটাকে ইমিডিয়েট ইফেক্ট, আপনি লম্বা ইফেক্ট আরো ভালো পাবেন আর কি। তো খুব রিল্যাক্স লাগে আর কি, দেখবেন, হ্যাঁ খুব রিল্যাক্স লাগে আর কি, ঘুম চলে আসে, মনে হয় যে আমি একটু ঘুমাই কিছু। আচ্ছা। আর চাঁদের কথা আপনারা জানেন 17, 19, 21 তারিখ সুন্নাহ, এটা কিন্তু ফিক্সড না। ফিক্সড বলতে হচ্ছে যে মানে আমাদের ইংরেজি মাসের 17, 19, 21 না, কিন্তু প্রতি চাঁদের মাসের 17, 19, 21 সেটা ইংরেজি হিসেবে যেই ডেটে আসুক না কেন। আপনারা আলেম ওলামা এটা বলেন। এখন আসেন এই যে বেনিফিট অফ হিজামা, খুব ইম্পর্টেন্ট, বুস্ট ইমিউন অ্যান্ড সার্কুলারি সিস্টেম। কি করে তাহলে বাংলা যদি তর্জমা করি, তর্জমা কি হবে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্লাড সার্কুলেশন বাড়ায়। হ্যাঁ, ব্লাড সার্কুলেশন বাড়ায়, এই একটা কথা বললে কিন্তু অনেক কিছু। ক্লিনজ এন্ড ডিটক্সিফাই বডি, বডির থেকে টক্সিক সাবস্টেন্স বের করে দিয়ে পরিশুদ্ধ করে। তবে এই কথা গিয়ে বলতে গিয়ে কখনো এই কথা বলবেন না যে দেখেন এই যে আপনার বডি থেকে আমি বদ রক্ত বের করছি, দূষিত রক্ত বের করছি। এটা আমি খুব প্রচুর শুনি, প্রচুর শুনি বলতে বোঝাচ্ছে আর কি। না, প্রচুর বলে যে দেখেন এই যে বদ রক্ত, আমি আমার রোগীরা বলে যে আমার বডি থেকে বদ রক্ত। ভাই রক্ত কখনো বদ হয় না, রক্ত রক্তই। হ্যাঁ, রক্তে যেটা হচ্ছে তার যে তবিয়ত, হ্যাঁ তবিয়ত মানে তার যে ন্যাচারাল বৈশিষ্ট্য, সেই তবিয়ত থেকে গায়ের তাবাই হয়ে যায়। ঠিক আছে? গায়ের তাবাই হয়ে যায়। গায়ের তাবাই মানে হচ্ছে কি তার নর্মাল যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য থেকে অন্যরকম হয়ে যায়, এটাকে বলে উফুনাত। হ্যাঁ, যদি হচ্ছে আমরা ন্যাচুরোপ্যাথিক শব্দ শিখি বা মানে একদম অ্যারাবিক ফিলোসফি শিখি, এটা বলে উফুনাত। মানে এটাকে বলি হচ্ছে আমাদের উম, আমাদের যে বডিতে ধাতু রস আছে আর কি, 4টা ধাতু রস আছে, বুঝতে পারছেন? একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে বলগম, একটা হচ্ছে সওদা, একটা হচ্ছে সফরা। এই 4টা ধাতু রসের আমরা বলি হচ্ছে উফুনাত হয়। উফুনাত মানে পচন, বুঝতে পারছেন? 4টা ধাতু রস যখন প্রপারলি কাজ না করে তখন আমাদের এই রক্তটা তার যে নর্মাল বৈশিষ্ট্য বা রক্তের যে মেজাজ, সেই তার মেজাজকে হারায় ফেলে। তো মেজাজ হারায় ফেলে তখনই আমাদের বিভিন্ন অসুখ বিসুখ হয়। বোঝা গেল? আচ্ছা। এর মধ্যে আমাদের দেশে যেটা পাওয়া যায় 2টা জিনিস। আহ, মানে রক্তের মধ্যে কিন্তু আবার 4টাই আছে, দেখেন। আমি বললাম রক্ত নিজেই একটা ধাতু রস, আবার রক্তের মধ্যে কিন্তু 4টা জিনিস আছে। রক্ত নিজেও আছে, তার মধ্যে বলগমের প্রভাব আছে, তার মধ্যে সফটওয়্যার প্রভাব আছে, তার মধ্যে সওদার প্রভাব আছে। আবারও ক্লিয়ার করি, রক্ত নিজেই একটা ধাতু রস, কিন্তু এই রক্তের মধ্যে আবার 4টা ধাতু রস লুকিয়ে আছে। কি কি? বলগম, রক্ত নিজেই, সফরা এবং হচ্ছে সওদা। একটু বলি কয়েকটা বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন। সফরাবি রোগীদের বৈশিষ্ট্য হবে সফরা। সফরা রোগীর বৈশিষ্ট্য যেটা হয় কি, সফরা রোগীরা খুব বদমেজাজি হয়, অল্পতেই অনেক রেগে যায়। আর বলে বায়ু চড়া হয়। কি হয়? বায়ু চড়া। মাথা বলে মাথা দিয়ে আমার খালি গরম ভাব উঠে, এটাকে বলে সফরা রোগীর বৈশিষ্ট্য। অল্পতেই রেগে যাবে, ঠোঁটটা সবসময় শুকনা থাকবে, পায়খানা করার পর পায়ের পথ জ্বালা করবে। ঠিক আছে? এই ধরনের রোগীদের ক্ষেত্রে
অনেক এক্সটেন্সিভ কাপিং করা যাবে না। এক্সটেন্সিভ মানে অনেক বেশি কাপিং করা যাবে না, তাহলে তারা অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে তাড়াতাড়ি, মনে রাখবেন। এগুলি অনেক একটু উপর লেভেলের কথা, তারপরে বলে দিচ্ছি, মনে রাখতে পারলে ভালো, ভুলে গেলে আরো ভালো। মানে এগুলি মনে রাখতে গিয়ে বেসিক জিনিস ভুল করা যাবে না, ঠিক আছে? আর সওদা যেটা রুগী, সওদা রুগীদের যেটা হবে, এদের মানসিক রোগের সম্ভাবনা থাকবে অনেক বেশি। মানসিক রোগের যেটা আমরা বলছি, আমাদের রুকিয়ার যে প্রবলেমের কথা আমরা বলি আর কি, মানসিক রোগে, যেমন তাদের যে ডিপ্রেশনে ভুগবে, তারা অ্যাংজাইটিতে ভুগবে, তাদের চেহারার মধ্যে একটা কালচে ভাব পাবেন। কি ভাব? কালচে ভাব। দুই, তারপরে হচ্ছে এই ধরনের রুগীদের মধ্যে মেলানকলি থাকবে, ওই যেটা বললাম, সবসময় দেখবেন মন খারাপ, ডিপ্রেশন এরকম থাকবে আর কি। এরপরে এই ধরনের রুগীদের ঘাম যেটা আছে না, ঘাম বা শরীরের যে কোনো সিচুয়েশন খুব দুর্গন্ধযুক্ত হবে, খুব দুর্গন্ধ। সওদা, এই সওদা রোগীদের জন্য আপনি এক্সটেন্সিভ কাপিং করতে পারেন, মানে একটু বেশি কাপ করে তারা ফায়দা বেশি পাবে। বুঝতে পারছেন? আরো অনেক বৈশিষ্ট্য আছে সওদা বোঝার জন্য। আর বলগম, বলগম রোগীরা থাকবে থলথলা। থলথলা বলতে কেমন? তাদের বডিটা থাকবে থলথল, বডির মধ্যে চর্বির পরিমাণ অনেক বেশি থাকবে, এবং এরা ঠান্ডা মেজাজের হবে। কি? ঠান্ডা মেজাজের। হ্যাঁ, এটা খুব একটা বেশি রাগ করে না। শরীরে পানি থাকবে, এই বসে থাকলে পায়ে পানি চলে আসে। এছাড়াও দেখবেন যে কোনো কারণে তাদের বডিতে পানি চলে আসে, এবং ঠান্ডা সহ্য করতে পারে না। এটা কি করতে পারে না? ঠান্ডা সহ্য করতে পারে না। এবং এদের যে কোল্ড অ্যালার্জি থাকে, কি থাকে? কোল্ড অ্যালার্জি, বা নাক দিয়ে পানি পড়ে, অল্পতে ঠান্ডা লাগলে ঠান্ডা ধরে যায়। এই ধরনের রোগীদের জন্য হিজামার সাথে সাথে যদি পায়ের কাপ দিতে পারেন, খুব ফায়দা পাবে। ফায়ার কাপ, এবং এই ধরনের রোগীদের বাতের সমস্যাও থাকবে। ঠিক আছে, ফায়ার কাপ করবেন, ফায়ার কাপ করলে খুব ভালো। আর বল আরেকটা আছে না, দামাবি। দামাবি মানে যে রক্ত, যেটা নিজে, এটাকে বলে দামাবি। দামাবি স্বভাবের রোগীরা, এদের চেহারাটা থাকবে লাল বর্ণের, রেগে গেলে তারা লাল হয়ে যাবে আর কি। এবং দামাবি রোগীদের আরেকটা যেটা বৈশিষ্ট্য থাকে, এদের স্কিনটা অনেক, মানে একদম শাইনি থাকে। স্কিনটা কি থাকে? একদম শাইনি, টকটকে। এদের জন্য এক্সটেন্সিভ কাপিং করতে পারবেন। তাহলে এক্সটেন্সিভ কাপিং কাদের করতে পারবেন? মনে রাখবেন, দামাবি রোগীদের। এরপর হচ্ছে আমাদের বলগমি, বলগমি রোগীদের, আর হচ্ছে সওদাবি রোগীদের। বাট হচ্ছে আপনি করতে পারবেন না, কি বলে এটাকে, সফরাবি রোগীদের ক্ষেত্রে করতে পারবে না। আর বলগমি রোগীদের যেটা হবে, বলগমি রোগীদের ক্ষেত্রে হিজামা যখন করবেন তখন খেয়াল রাখতে হবে তাদের যেন হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে একটু গরম দেওয়া যায় আর কি। সেটা হতে পারে হেয়ার ড্রাই দিয়ে হচ্ছে আপনি হিট দিতে পারেন, তাহলে তাদের জন্য ভালো কাজ করে। ঠিক আছে, এখন আসেন পোস্ট কমপ্লিকেশন অফ হিজাব। হিজাব আরো 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 কয়েকটা তো আছে না, এটা বললেন, ট্রিট ইলনেস এন্ড রিল্যাক্স দ্য পেশেন্ট। এটা অসুখের চিকিৎসা করে, চিকিৎসা বানানটা ভুল হয়েছে। আহ অসুখের চিকিৎসা করে এবং পেশেন্টকে রিল্যাক্স করে আর কি, বডিকে রিল্যাক্স করে আর কি আমাদের। হ্যাঁ, এটা ব্যথা দূর করে। আর হেল্প টু রিগেইন ফার্টিলিটি, বন্ধ্যাত্বের প্রতিবন্ধকতা দূর করে এবং উর্বরতা বৃদ্ধি করে। মানে বাংলায় লিখছে আর কি, উর্বরতা বলতে আর কি তাদেরকে রিগেইন করে, ফার্টিলিটি রিগেইনে হেল্প। পোস্ট কমপ্লিকেশন অফ হিজামা, হিজামার পরবর্তী কি সাথে সাথে কি হতে পারে? মাথা ঘোরানো, দুর্বল লাগা, মাথা ব্যথা, হালকা বা তীব্র শরীর ব্যথা হতে পারে, বমি বমি ভাব, স্কিন ইনফেকশন করে ফেলতে পারেন, চুলকানি হতে পারে, স্কার পড়তে পারে। আর এটা এখানে লেখা হয় নাই, কি করতে পারে? ফোস্কা পড়তে পারে, তাই না? ফোস্কা। আমাকে একটু বলেন তো, এই যে এই এতগুলি, এই যে এখানে এতগুলি কথা বললাম, মাথা ঘোরানো, দুর্বল লাগা, মাথা ব্যথা, হালকা, এটা বাদ দিলাম, বমি বমি ভাব, এগুলি একটা চিকিৎসা দিয়েই ঠিক হয়ে যাবে। সেটা কি? এতগুলি কমপ্লিকেশন জাস্ট একটা স্টেপ ফলো করলেই হয়ে যায়, মাথাও ঘুরাবে না, দুর্বল লাগবে না এরকম। সেটা কোনটা? হিজামা করার সাথে সাথে একটা কি দিলে এরকম হয়ে যাবে? এগুলি কিছুই হবে। পানি খাওয়াতে হবে। ফ্যান্টাস্টিক, কে বলছেন উনি? চমৎকার বলছেন। তার এটা হ্যাঁ, মাশাআল্লাহ। এটা হচ্ছে পানি দিবেন রুগীকে, বলবেন আপনি একটু পানি খান, মানে বেড থেকে উঠে বেডে বসে বলবেন আপনি পানি খান। ঠিক আছে, পানি পানি অফার করবেন। হ্যাঁ, 3 কাপ পানি খাবে, ভালোভাবে কুলকুচি করে পানি খাবে, তারপরে বলবেন আপনি একটু বসে থাকেন 5 মিনিট। তারপর আপনি নিজে হাতে ধরে নামাবেন, এবং বলবেন যে একটু হাঁটেন আমার সাথে। ঠিক আছে, এইভাবে করতে পারলে তাহলে কোনো রকমের রোগীর সমস্যা হবে না। এটা একদম খুব ভালোভাবে মনে রাখবেন। হিজামা করার পর কখন আপনি রুগীকে ডাক্তারের কাছে যেতে বলুন, একদম ভয় পাবেন না যে স্যার আমি হিজামা করে আবার রুগীকে ডাক্তারের কাছে যেতে বলবো। হ্যাঁ ভাই, বলবেন। রুগী এতে আপনাকে 1000বার থ্যাঙ্কস দিবে এবং বরং খুশি হবে। এক, চামড়া পুড়ে যাওয়া, চামড়া পুড়তে পারে কি হচ্ছে, ফায়ার ফায়ার কাপ করে আপনি হচ্ছে, যদিও লিখছি হিজামা, কাপিং এর মানে ওই দৃষ্টিভঙ্গি থেকে বলা আর কি। যদি চামড়া পুড়ে যায় কোনো কারণে, যদি ফোসকা পড়ে, অনেক বড় ফোসকা হয়ে যায়, যদি চিন্তা করেন কিছু, আমি তো আপনাদের শিখিয়ে দিচ্ছি যে ফোসকা পড়লে চিকিৎসা কি দিবেন। অ্যাটলিস্ট মিউপিডার্ম একটা মলম দিয়ে দিবেন, অথবা বায়োডিন, সবচেয়ে উত্তম হচ্ছে মিউপিডার্ম বা ব্যাকট্রোসিন মলম দিয়ে দেওয়া। বুঝতে পারছেন?
চামড়া পড়ে যাওয়া। আর তীব্র ব্যথা হলে রোগীকে বলবেন, তীব্র ব্যথা বা তীব্র যদি জ্বর আসে যে ঠিক আছে আপনার যদি চলে আসছে, অনেকে দেখা যায় কি আমরা যে প্রেশার দিই না যখন সাকশন একটু বেশি দিয়ে ফেলি, এরকম সময় হতে পারে অনেক সময় আমাদের। তো বলবেন যে যদি হয়ে গেছে আপনি ই করেন একটা নাপা এক্সটেন্ড, নর্মাল প্যারাসিটামল যে ট্যাবলেটটা আছে না নাপা এক্সটেন্ড ফর্মে যেটা পাওয়া যায়, এটা একটু খেয়ে নিন, একদিন খেয়ে নিলেই ঠিক হয়ে যায়। স্কিন ইনফেকশন হলে হ্যাঁ তখন আপনি বলবেন যে ভাই একটু অ্যাপয়েন্ট ডাক্তারের কাছে যাবেন। ওগুলি সবগুলোই ডাক্তারের কাছে যাওয়ার মতোই, বাট আপনাদের আমি সব শিখিয়ে দিয়েছি। স্কিন ইনফেকশন যেন না হয়, ভালোভাবে হাইজিনটা মেনটেন করবেন। ইনফেকশন সন্দেহ হলে, ফোসকা পড়ার সম্ভাবনা থাকলে যে মিউপিটার মতো ব্যাকটেরিয়া দিয়ে দিবেন। তীব্র ব্যথা এবং তীব্র জ্বর আসলে কি দিবেন বলছি, একটা নাপা এক্সটেন্ড বা নাপা ওয়ান, বা হচ্ছে শুধু নাপা তেল যদি কারো কমে যায় সেটাও ঠিক হয়ে যাবে। আর যদি মনে করেন স্যার আমি ন্যাচারোপ্যাথি ওষুধ দিব, লিখে রাখেন সিরাপ খাকসি, কয়কার ক দন্ত সদিকাশি খাকসি। এটা হামদর্দে পাওয়া যায় ফেবলিন নামে। হামদর্দে পাওয়া যায় কি নামে? ফেবলিন, ফয়কার ভ নয়লশিকার ল। এটা যে আমি ন্যাচারাল ওষুধ দিই ফেবলিন। জেনেরিক নাম হচ্ছে শরবত খাকসি। শরবত খাসি একটা ট্যাবলেটও পাওয়া যায় হাব্বে বোখার, বোখার মানে কি জ্বর, এই নামে মানে হাব্বে বোখার, হাব্বে বোখার অথবা শরবত খাকসি। ঠিক আছে, ওকে। এই তো মোটামুটি আলোচনা ছিল। তো এখন প্রশ্নের উত্তর দেই। প্রথমে আপনাদের প্রশ্নের উত্তর দিব, তারপর হচ্ছে এখানে যেগুলি লিখেছেন সেগুলির উত্তর দিব, মানে যেগুলি প্রশ্ন করেছেন। প্রথমেই প্রশ্ন করেন, আজকে প্রশ্ন করেন, তারপরে হচ্ছে আপনি আমি আপনারা যে প্রশ্নগুলি করেছেন সেগুলির উত্তর দিব। হ্যাঁ, আমরা এই যে এখানে যে সমস্যাগুলো কথাগুলো বললেন যে বিভিন্ন সময় হিজামা করা যাবে না বা বিভিন্ন সময় যে ব্যাপারগুলো আছে, এগুলো তো হিজামা বলতে শুধুমাত্র ওয়েট কাপিং এর ক্ষেত্রেই। আমরা তো চাইলে রাইট, ড্রাই রাইট, কাপিং বা অন্যান্য কাপিং গুলো তো করতেই পারবো, ফায়ার কাপিং সহ সবকিছু। ফ্যান্টাস্টিক, ভেরি গুড, জি 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 জি, চমৎকার ধরেছেন এবং চমৎকার বুঝেছেন। এই ওয়েট কাপিংটা অ্যাভয়েড করবেন, তখন কি করে দিবেন ড্রাই কাপিংটা করে দিবেন, বুঝতে পারছেন? তবে একটা জিনিস মনে রাখবেন, ওই ক্যান্সারের জায়গাটায় কাপ বসাবি না। ক্যান্সার যেখানটায় হয়েছে, যে অর্গানটায়, যেমন লিভার, ওইখানে আপনি কাপ বসাবি না, না ওয়েট না ড্রাই, আপনি অন্যান্য জায়গায় করবেন। কারণ আমি আপনাকে বলি, ধরেন এই ক্যান্সারের পেশেন্টটা পরের দিনই করে একটা কমপ্লিকেশন হয়, তখন তো আপনি বুঝবেন না, তখন রোগী দোষ দিবে আপনাকে, বুঝতে পারছেন? যদিও ড্রাই কাপিং করলে তেমন কিছু হবে না, তারপর আপনি করবেন না, অন্য জায়গায় করে দেন। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আর স্যার ওই যে মানে বিভিন্ন সময় যেটা প্রথমে আমরা যেটা করতে বলেছেন প্রেসার মাপবো, ডায়াবেটিস হুম হুম হুম। সবকিছু, এটা কি ওয়েট কাপিং মানে ফায়ার কাপিং সব ক্ষেত্রে কি মাপতে হবে নাকি শুধু ড্রাই কাপিং এর ক্ষেত্রে? আমার কাছে মনে হয় কি সবগুলি ক্ষেত্রেই করেন এটা, এটা আপনাকে একটা অন্যরকম ফ্লেভার দিবে। সে ফর এক্সাম্পল আমি ডাক্তার, ধরেন আমি একজন ডাক্তার, আমি আপনার কাছে আসলাম, তো আমি দেখলাম আপনার চেম্বারটা অনেকটা সুন্দর পরিপাটি, এবং আপনি যখন আমি আসছি আপনি আমাকে সুন্দর করে সালাম দিলেন, বসতে বললেন, বসার সাথে সাথেই একটু 5 মিনিট বললেন যে স্যার, আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি সমস্যা বা কেন আসছেন, ঠিক আছে, বা আমার কষ্টের কথাগুলি শুনলেন, শুনে আস্তে করে আমার পালসটা দেখলেন, আমার ব্লাড প্রেশারটা দেখলেন, আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার আপনার কি আছে, সুগার আছে, মানে ডায়াবেটিস আছে কিনা। যদি বলি যে হ্যাঁ আছে, সুগারটা একটু চেক করে নিলেন, ঠিক আছে। তো এটা একটা ভালো ফিল দিবে, নাকি আমি আসলাম সাথে সাথে বেডে শুয়ে পড়েন স্যার আমি আপনারা এখনই করে দিচ্ছি, এটা ভালো ফিল দিবে বলেন? স্যার অবশ্যই সবকিছু চেক করে নিলে একটা ভালো জি, ফিলিং দিবে, এটা প্রফেশনাল করবেন, একটা হ্যাঁ, ভাব ভালো আসবে। ফিল দিবে তখন। যিনি যিনি সে যত বড় ডাক্তারই হোক না কেন, তখন বলবেন না সে তো একদম সুন্দর প্রসিডিউর অনুযায়ী যাচ্ছে, বরং আমরা ডাক্তারও তো অনেক সময় এতটুকু সময় দিই না, রোগীকে সময় দিই না। রোগীর কষ্টের কথাটা শুনবেন, রোগীর কষ্টের কথাটা শুনবেন যে আসলে কি কষ্ট, কেন আসছেন। হ্যাঁ, আমরা বলি না যে আসলে আসলে রোগের কথা শুনলে অনেকটা রোগীর ডায়াগনোসিস হয়ে যায়। আর রোগীরাও হচ্ছে চায় যে সে তার কষ্টের কথা, মানে আমি গেলাম আপনার কাছে আমার কষ্টের কথা মানে বলতে, আপনি আমার কষ্টের কথাই শুনলেন না, তখন রোগীরা খুব ডিসস্যাটিসফাই হয়। এই জন্য যেহেতু আপনারা প্রফেশনাল হবেন অনেকে আশা করি, এই জন্য চেষ্টা করবেন যে হচ্ছে রোগীর কথাটা মনোযোগ দিয়ে শোনার, বোঝার চেষ্টা, এবং এই যে তার যে কষ্টটা আপনি বুঝতেছেন, এটাকে বলে ইমপ্যাথি, নট সিম্প্যাথি। ইমপ্যাথি বলি, এমপ্যাথাটাইজড বিহেভিয়াররা রোগীরা খুব পছন্দ করে, যে না উনি আমাকে গুরুত্ব দিচ্ছে, ইম্পর্টেন্স দিচ্ছে, বুঝতে পারছেন? তাহলে অ্যাপ্রোচটা হবে এরকম। জি স্যার। স্যার এমনিতে মানে আমি প্রশ্নটা মূলত করেছিলাম যে আমাদের তো বাসায় এত কিছু থাকে না, তো বাসায় যদি আমরা ওয়েট কাপিং করতে চাই মানে ড্রাই কাপিংটা করতে চাই,
সেক্ষেত্রে তো মানে আমাদের ইনস্ট্রুমেন্ট কিছুই থাকে না, তো সেক্ষেত্রে আমরা কি সরাসরি করতে পারবো কিনা? হ্যাঁ, করতে পারবেন, সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট ইনস্ট্রুমেন্ট কিন্তু দাম বেশি না, একটা বিপি মেশিনের দাম মাত্র আপনার 700-800 টাকা। বুঝতে পারছেন? খুব বেশি দাম না, এটা করে নিবেন আর কি, বুঝতে পারছেন না? অ্যাটলিস্ট ব্লাড প্রেশারটা চেক করে নিন, ব্লাড প্রেশার এবং পালসটা, অন্যগুলি না দেখলে দেখলেন না, ব্লাড প্রেশার এবং পালসটা একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, আপনারা প্রশ্ন করতেছেন না, তাহলে আমি আপনাদের গ্রুপে করা প্রশ্নগুলির উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথম প্রশ্ন, যদি কোনো রোগীর ত্বকে ইনফেকশন থাকে তখন কি হিজামা করা যাবে? সে ফর এক্সাম্পল আপনার স্ক্যাবিস হয়েছে, ত্বকের অনেক রকমের ইনফেকশন হয়, একটা হচ্ছে যেমন স্ক্যাবিস, এখন যে চুলকানিটা হচ্ছে এটার নাম হচ্ছে স্ক্যাবিস, এটা খুব ছোঁয়াচে। এই ছোঁয়াচে স্কিনের যে কন্ডিশন গুলি আছে, ছোঁয়াচে স্পেশালি স্ক্যাবিস, এই যেটা একজন থেকে আরেকজনের যাবে, ছড়াবে, সেই ক্ষেত্রে কাপ একেবারে কোথাও করা যাবে না। আরেকটা হচ্ছে সোরিয়াসিস, সোরিয়াসিস এটা ছোঁয়াচে না, বাট সোরিয়াসিস যেখানে হয়েছে ওটার উপরে আমরা কখনোই সরাসরি কাপ বসাবো না। ঠিক আছে। মানে কোন একটা স্কিন লিশন হয়েছে, স্কিন লিশন মানে আপনার যেখানে ক্ষত, মনে করেন একটা ক্ষত হয়েছে, ওইখানে আপনি কাপ বসাবেন, কি করবেন, ওইখান থেকে একটু দূরে, হালকা দূরে, কতটুকু দূরে, উইদিন 2 সেন্টিমিটার, এত দূরেও না যে 2 সেন্টিমিটার বাইরে চলে যাচ্ছে, আবার এত কাছেও না যে এটা খুব একদম ওই লিশনটাকে ঢেকে ফেলতেছে। হ্যাঁ, উইদিন 2 সেন্টিমিটারের মধ্যে কাপ বসিয়ে দিবেন। তবে যদি সেই স্কিনের অসুখটা ছোঁয়াচে হয়, যেমন স্ক্যাবিসের কথা বললাম, ঠিক আছে, যেটা আপনারা বলেন, বাংলায় বলেন খোস পাঁচরা, এখন কিন্তু এটা খুব ভালো পাচ্ছে, মানে প্রতিদিন রুগী দেখলে 3-4টা রুগী এটা পাওয়া যায়, স্ক্যাবিসের রুগী, স্পেশালি বাচ্চাদের হয়, বড়দেরও হচ্ছে আর কি। ঠিক আছে, এই ধরনের রুগীদের ক্ষেত্রে হিজামা করা যাবে। 2 নম্বর প্রশ্ন, একজন ভালো হিজামা থেরাপিস্ট হলে কোন কোন গুণ সবচেয়ে বেশি দরকার? সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার আমাদের সততা। সততা বলতে বোঝাচ্ছি যে আপনি রুগীর কাছ থেকে যে পেমেন্টটা নিবেন, সেই পেমেন্টটা যেন কি হয়, আপনার কাছে নিজের কাছে মনে হয় যে না, আমি আমার যথার্থ কাজগুলি করে দিয়ে তারপরে, যে এমন যেন কিছু না হয় তাকে ভুং ভাং বুঝিয়ে দিলেন, ভুং ভাং করে দিলেন, এটা সেটা এরকম করে। যেমন একটা এক্সাম্পলের কথা বলি, আমি দেখি, মানে শুনি আর কি, আবার দেখছিও, 60টা পর্যন্ত কাপ করে। আপনারা শুনছেন কিনা আমি জানি না, 60টা। হ্যাঁ, এবং কি বলবো আর কি, অনেক, মানে রাখিরা এটা এই কাজটা করেন আর কি, শুনেছি আর কি আমি, আবার দেখিয়েছি কয়েকজন, আমি নাম বলবো না। মানে 60টা পর্যন্ত বলে যে 60টা গিট আছে, গিটের উপর 60টা কাপ দেবেন, কখনো এই কাজ করবেন না। 60টা কাপ বোঝেন? আচ্ছা, একটা কাপ আপনাদের আমি বলছিলাম যে একটা কাপ যদি পুরোপুরি ভরে 10 ml ব্লাড পড়ে, কত? 10 ml। তাহলে যদি মনে করেন অর্ধেক ভরে, তাহলে কত হলো? 5 ml। তাহলে 5 ml এ 60টা ব্লাড, 60টা কাপ হিসেব করে তো কতটুকু ব্লাড হয়? 500 কত? 60, 500, 30, 300। কতটুকু হয়? তাই না? 300 ml অনেক। হয়। 300 ml এক ব্যাগ ব্লাডে কতটুকু ব্লাড থেকে জানেন? না স্যার। 450, মানে 400 থাকে হচ্ছে ব্লাড, আর 50 থাকে হচ্ছে আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট, তাই না? তাহলে আপনি একটা রোগীর বডি থেকে একটা ব্যাগ ব্লাড বের করে ফেলেন, এটা কি অতিরিক্ত হলো না? কি মনে হয় আপনাদের কাছে? এটা যদি আপনার মা, বোন বা বাবা মার সাথে হতো, আপনি সহ্য করতেন? না স্যার, করতেন না। অবশ্যই অবশ্যই না, না। কিন্তু দেখা যায় এটা করে, এবং রুগীদের যে বলে, তখন আমরা আসলে বলি না যে আসলে আমরা একটু আমাদের মানে ধর্মটাকে ফেভার করাই বেশি, যে দেখেন আমি চেষ্টা করি যে আপনার গিফট করানো না, এগুলি ঠিক না, এগুলি করবেন, এগুলি করে, এবং পার কাপ হিসেবে তখন টাকাটা নেয়। পার কাপ যদি হচ্ছে 100 টাকা করে নেয়, আচ্ছা 50 টাকা করে নিলেও কত টাকা হয়ে যায়? অনেক টাকা হয়ে যায় না? 60টায়। এই জন্য আমি সবসময় অপছন্দ করি যে কাপ প্রতি টাকা নাও, আপনাদের অনারিয়াম যেটা আপনারা নিবেন, পয়সা নিবেন, রুইকে বলবেন যে কাপ যে কটাই লাগুক, আমার অনারিয়ামটা হচ্ছে এটা, আমার সম্মানিটা হচ্ছে এটা, এটা আপনি আমাকে দিবেন। রুগী যদি বলে যে আমাকে একটু যদি কনসিডার করা যায় নাকি, সেটা আপনার নিজস্ব ব্যাপার, যে না আমি একটু কনসিডার করতে চাই, আপনি করবেন। কিন্তু আহ, এই পার কাপে যখন আমরা করতে যাই না, কাপ প্রতি টাকা, তখন নিজের মধ্যে একটা লোভ চলে আসে, আমরা সবাই তো মানুষ, তাই না? মানুষ তো, যখন এটাকে আমি মেইন প্রফেশন হিসেবে ধরবো, এখন তো অনেকে এটাকে কিন্তু মেইন প্রফেশন হিসেবে নিচ্ছে, আপনারা জানেন কিনা আমি জানি না। তো দেখা যায় কি তখন, ওই একটা কাজ করে, নিজের মধ্যে একটা তাগিদ অনুভব করে যে 2 কাপ বসাই দিন। বুঝতে পারছেন? রুগী যদি বলে সেটা আরেক জিনিস, রুগী নিজে ইচ্ছা করে বলছে আমার কোনো সমস্যা নেই, আমি লিখিত দিব, সেটা আরেক জিনিস। কিন্তু আপনি নিজ থেকে এটা করতে চান না, আপনি একটা অর্ডার ফিক্সড করেন, সেটা আপনার মতো করে আপনার লেভেল অনুযায়ী আপনি করেন, তো কাপ প্রতি কেউ টাকা দেবেন না। ঠিক আছে, এই সততাটাই সবচেয়ে বড় কথা। আর
রোগীর কি হয়েছে এটা বলে দেওয়া, আর যদি বুঝতেও না পারে যে দেখেন আমি তো আর ডাক্তার না, আপনার এই কষ্টগুলি শুনে আমার কাছে মনে হলো যে আপনার এই অর্গানটায় সমস্যা আছে, সে ধরনের লিভারের সমস্যা আছে। তখন রুগী নিজে বলো যে হ্যাঁ ডাক্তার সাহেব বলছে যে আমার যে অসুখটা এটা লিভার কেন্দ্রিক বা পাকস্থলী কেন্দ্রিক, আপনি এই কথাটাই বলবেন যে এই কেন্দ্রিক, তো আমি এই অর্গান ফোকাসড করে এই কাজটা করব, এবং তার সাথে অন্যান্য যে অর্গান গুলিকে টাচ করলে আপনার বেশি ফায়দা হবে সেগুলি আমি করবো। রুগীকে বুঝিয়ে বললেন, রুগী দেখবেন খুশি হবে। ঠিক আছে, তো এইটাই আর কি, কোন কোন গুণগুলোর মধ্যে এটা একটা বললাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকা, এবং রুগীকে এই ফ্লেভারটা দেওয়া যে আমরা খুব হাইজিনটা মেনটেন করেন। কি করেন? হাইজিন, হাইজিন বোঝেন তো, মানে নিট অ্যান্ড ক্লিনলিনেস আর কি, যে কোনো ইনফেকশন হওয়ার চান্স নাই, রুগীরা যেন এটা এই ফিল্ডটা আসে আর কি। আরো তো অনেক কিছু থাকতে পারে গুণের মধ্যে, যদি থেরাপিস্টের গুণ বলেন যে হ্যাঁ একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরা, তো সবাই তো পরেই। এবং আমি যেটা যেটা ট্রাই করি যে রোগীদের একটু কাছাকাছি যেতে হয় আমাদের, তার মনে হয় যে মাঝে মধ্যে আমরা ঘামি না, এই জন্য আমি চেষ্টা করি যখন আতর ব্যবহার করার জন্য। বুঝতে পারছেন কি? আতর, আতর ব্যবহার করবেন। আপনারা নিজে সবসময় পকেটে একটা আতর বা ব্যাগের পকেটে একটা আতর রাখবেন, আতর দিয়ে নেবেন। কাজ করার আগে আপনার হাতের মধ্যে একটু আতর দিয়ে নেবেন, আপনার জামার মধ্যে একটু আতর দিয়ে নেবেন। কারণ এমন হতে পারে রুগীটা মানে খুবই হচ্ছে, কি বললাম এটা, নিজেও খুব নিট এন্ড ক্লিনলিনেস, আপনার কষ্টটাই কষ্ট হচ্ছে কিন্তু সে বলতে পারতেছে না, বুঝতে পারছেন না, তখন সে একটা বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবে। এটা হয় আর কি, যেহেতু আমাদের খুব কাছাকাছি যেতে হয় আর কি, বুঝতে পারছেন না, ইনসিশন দেওয়ার সময় আমরা খুব কাছাকাছি চাই। এবং সম্ভব হলে মাস্ক পরা, কারণ এমনও হতে পারে যে আমি হয়তো বা ফিল করি না, আমার মুখে দুর্গন্ধ থাকতে পারে, আর রুগী তো পেতে পারে, পারে না। এই জন্য আমার শ্বাস প্রশ্বাস যেন রুগীর মুখের কাছে না যায়। বুঝতে পারছেন, আমি দম ছাড়তেছি রুগীর মুখের উপর দিয়ে, হ্যাঁ রুগী আমার দম রুগী নিচ্ছে, এরকম মনে হয় অনেক সময় আর কি। ঠিক আছে, এই জন্য সম্ভব হলে মাস্ক পরে নেওয়া, যদি এরকম কাছাকাছি যেতে হয় ইনসিশন দেওয়ার ক্ষেত্রে। আর না হলে অ্যাটলিস্ট ওটা মেনটেন করা, এটা মাথায় রাখা, তারপর আমার জন্য যেন রুগীটার কষ্ট না হয়। ঠিক আছে, তো গুণ এগুলি আর কি। তো সবচেয়ে যেটা বড় গুণ যে হলো সৎ থাকা। এবং যেটা করবো সেটা বলে নিবো। আপনি 5,000 টাকাও নিতে পারেন, 10,000 টাকাও নিতে পারেন, আমি বলতেছি। ঠিক আছে, নিতে পারেন, কোনো সময় আপনি বলবেন, আপনি আপনি চাইতেই পারেন। আপনার এক একজন মানুষের সময়ের এক এক রকমের মূল্য, তাই না? আপনি হয়তো বা এই সময়টা অন্য একটা কাজ করতে পারলে অন্য কোনো করতে পারবেন না। রুগী, রুগী তো রাইট আছে আপনার কাছে না করার, সে আপনার কাছে করলো না, অন্য জায়গায় করলো। মানে দেখেন আপনি এই সময়টা ইনভেস্ট করলেন, যে এই সময়টায় আপনি হচ্ছে আরেকটা কাজ করলে এই টাকাটা পাবেন আর কি, এরকম যদি চিন্তা করেন আর কি। তো সেই ক্ষেত্রে তো আপনার অবশ্যই এইটা খুব প্রাধান্য দিতে হবে, তাই না? কারণ আপনার তো নিজেরও একটা কি আছে, ফ্যামিলি আছে, আপনারও হচ্ছে অনেক কিছু দেখতে হয়। তো এক একজনের সময়ের এক এক রকমের মূল্য, এবং এক এক রকমের যখন মানুষ এক্সপার্ট হয় তখন তার সেই এক্সপার্টিজেরও এক রকম মূল্য, তাই না? আমার ডাক্তারদের ভিজিট কত আছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা। তাছাড়া এরকম লেভেল অনুযায়ী আপনি কতটুকু এক্সপার্ট, এটার উপরে আপনার টাইমের কতটুকু মূল্য, সেটা তো হবে। নিজামা করার সময় যদি হঠাৎ রোগী ছোটাছুটি করে বা অজ্ঞান হয়ে যায়, তখন কি একজন হাজেমের করণীয়, খুব শব্দটা খুব সুন্দর লাগছে, হ্যাঁ হাজেম। হাজেমের করণীয় হচ্ছে, আমি দেখিয়েছিলাম আহ দেখিয়েছিলাম আপনাদের কোথায় চাপ দিতে হয়, ভিডিও অন করে নাকি, আমাকে দেখতে পাচ্ছেন আশা করি, হ্যাঁ এই যে এইখানটায় চাপ দিলাম, এই যে এই জায়গাটা, এইখানে চাপ, এইখানে চাপ, আর এইখানটায় চাপ দিবেন, হ্যাঁ এখানে, মানে এই যে আপু প্রেশার করবেন আর কি, আমি যেটা দেখাইছিলাম, এইখানটা, এইখানটা, আর এইখানটা এখন প্রেশার করবেন। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, হিজামা করার পর ঘা বা দাগ থেকে সংক্রমণ হওয়ার ঝুঁকি কতটুকু এবং তা প্রতিরোধের সেরা পদ্ধতি কি? হিজামা করার হতে পারে ব্লিস্টার পড়তে পারে, বা ওইখানে একটু ডিপ কাট হয়ে যেতে পারে। তো যদি হয়েই যায়, সেটা করবেন যেটা হচ্ছে ওই যে মিউপিটার বা ব্যাকট্রোসিন মলম, এটা দেওয়াটাই উত্তম, এটা খুব ভালো রেসপন্স করে আর কি, বুঝতে পারছেন। আর যদি ন্যাচারাল মলম দিতে চান তাহলে মরহম খারিশ দিতে পারেন, মরহম খারিশ বা মরহম কোবা, এগুলি নাম মনে থাকবে কিনা আমি জানি না। যদি চিন্তা করেন যে আমি ন্যাচারাল, অথবা আরেকটা আছে মরহম নিম, হ্যাঁ এগুলি ন্যাচারোপ্যাথি দোকানে পাবেন আপনারা। সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো কাজ যেটা করে সেটা বলি যে মিউপিডার্ম মানে ব্যাকট্রোসিন, এই জাতীয় ওষুধ আর কি। আর না হওয়ার উপায় হচ্ছে যেন এই ডিপ কাটটা না হয়, কাটার সময় একটু সাবধান থাকা, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হচ্ছে হাইজিন মেনটেন করা, তাহলে এই সংক্রমণের ঝুঁকিটা অনেক কম।
আচ্ছা, হিজামা ও রুকিয়া একসাথে করা হলে তা কি ইসলামীয় বৈধ এবং কার্য? ইসলামীয় বৈধ বলতে বোঝাচ্ছি রুগী যদি প্রয়োজন হয় যে হ্যাঁ রুগীটার হিজামা করতে হবে, সেফর রুগীটা দেখলেন খুব দামাবি প্রকৃতির, কি দামাবি প্রকৃতির, দামাবি প্রকৃতির রুগীদের দেখা যায় বিশেষ সময় গরমের দিনে এদের কষ্ট অনেক বেড়ে যায় এবং তার কিছু রুকিয়া ইস্যু আপনি পেলেন, তো আপনি তাকে রুগীকে বলে দিলেন যে আপনি রুকিয়াও করলাম, আপনি তার সাথে একটু হিজামা করেন, হিজামা করলে আপনি ফায়দা পাবেন, ঠিক আছে? আপনি রুগীরা কিন্তু একটু গলগমি, সে ব্যথায় অনেক কষ্ট করতেছে, একটু করে দিলেন, রুগীরা সফরাবি খুব মেজাজ খারাপ, আপনি একটু বুঝাই বুঝাই বলে রুগী করে দিতে পারবেন এবং এটা বৈধ, অবৈধ তো কিছু নেই, ঠিক আছে? বৈধ, ঠিক আছে, বৈধ। এবং আমাদের মেডিকেল সায়েন্সেও কিন্তু হিজামা আছে, এটাকে আবার তখন আমরা বলি ভেনি সেকশন করি, বুঝতে পারছেন? আমরা বলি ভেনি সেকশন, একদম আমাদের বই লেখা আছে ভেনি সেকশন, যে ফসলের কথা বলেছিলাম না, ওটার কথা লেখা আছে আমাদের একদম মেডিসিনের যে কোর বই ডেভিডসন, ওটাতে লেখা আছে। আচ্ছা, ইসলামী রুকিয়া দোয়া ও হিজামা একত্রে করে শারীরিক আত্মিক রোগী থেকে রোগ ফেলে, অবশ্যই অবশ্যই, এই যে রুকিয়া। বাট আমি যেটা বলি মানে রুকিয়া নিয়ে বাড়াবাড়ি না করা, আবার একেবারে ছেড়ে না দেওয়া, ঠিক আছে? রুগী শুধু রুগিয়া দিয়ে দিলেন, আমি এরকম মানুষ পাইছি যে ফিমেলদের কাছে শুনেছি আর কি, বুঝতে পারছেন, যে তারা হচ্ছে রুকিয়া করতে করতে অনেকে মানে আহ রবি আহমেদ ই করে দেন ভাই, ভিডিও অফ করে দেন, রুকিয়া করতে করতে ইকোনমিক্যালি অনেক সাফার হয়েছে আর কি, ঠিক আছে? এগুলিও খেয়াল রাখা, চার্জের ক্ষেত্রে রুগীকে বলে দেওয়া যে দেখেন আমি এই চার্জটা নেই, এটা আপনার জন্য একটু জুলুম হয়ে যায় কিনা, বুঝতে পারছেন না? বলা আর কি রুগীকে, ঠিক আছে? রুগী যদি উইলিংলি করতে চায় সেটা তার ব্যাপার আর কি, ঠিক আছে? মানে রুগীকে এমন পর্যায়ে না নিয়ে যাওয়া সেটা যেন টোটালি ব্যবসা না হয়ে যায়, বুঝতে পারছেন? কারণ যেহেতু আমরা এখানে কোরআনের রেফারেন্স দিচ্ছি, বুঝতে পারছেন? আপনার যতটুকু সম্মানই না নিলে হয় ততটুকু সম্মান নেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, অন্যদের অন্যান্য ওপিনিয়ন থাকতে পারে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যেহেতু আমি বলতেছি কোরআনিক ট্রিটমেন্ট, ঠিক আছে, রুকিয়াটা আর কি, একেবারে স্পেশালি রুকের ক্ষেত্রে বলতেছি, সেক্ষেত্রে সময়টা যেন হচ্ছে রোগীর জন্য কি হয় টলারেবল, রোগী যদি হচ্ছে ইকোনমিক্যালি সলভেন্ট থাকে সেক্ষেত্রে আপনি বলে নিবেন, বাট রুগী ইকোনমিক্যালি সলভেন্ট আপনি নিজে বুঝতেছেন, কিন্তু তারপর আপনি আপনার চার্জের কথা বলতেছেন, ঠিক আছে? এটা আর হচ্ছে শুধু রুকিয়া না করে দিয়ে রোগীকে সেলফ রুকিয়া শিখিয়ে দেওয়া, কিছুই না, কি অ্যাটলিস্ট ওরা ফালাক নাস আয়তাল কুরসি এগুলি বলা এবং রোগীকে কিছু বেসিক পরামর্শ দেওয়া, দাওয়াত দেওয়া, যে ভাই হালাল উপার্জন করেন, হালালটা খান, ঠিক আছে? অন্যের উপর যেন জুলুম না হয় এরকম কোনো কাজ করেন না, ফরজ গুলি খুব ভালোভাবে আদায় করেন, ফরজের যেন তরক না হয়, ঠিক আছে? এগুলি বলা, এগুলির সাথে আমাদের মানুষের লাইফের অনেক সম্পর্ক আছে, রোগ টোগ হওয়ার অনেক সম্পর্ক আছে, ঠিক আছে? কারণ আল্লাহ তো রহমানুর রাহিম, তাই না? আল্লাহ কখনোই কারোর সাথে অবিচার করেন না, আল্লাহ করতেই পারে না, হুম? আল্লাহ দোষ করতে, হুম? এটা মাথায় রাখতে হবে আর কি, আমরা যা করি আমাদের সব আমাদের দুই হাতের কামাই, ঠিক আছে? ওকে। আর আমি তো বলেছি কোরআন নিয়ে তাদাব্বুর করা, কোরআন নিয়ে তাদাব্বুর করা, এই রুকিয়া রুগীদের বলা আর কি, যে ভাই শুধু আপনি তেলাওয়াত করে যায় না, সে সে ফর মানে সে শুধু বাকারা শুনতেছে, তুমি বলবেন যে আপনি বাকারার পুরোটা শোনার দরকার নাই, আপনি অ্যাটলিস্ট 10টা আয়াত শোনেন, 10টা আয়াতটা বাংলাটা উপলব্ধি করেন। হ্যাঁ, যেমন আমি যেটা করি আর কি আমার নিজের ক্ষেত্রে আর কি, বা রুগীদের ক্ষেত্রে আর কি, যখন হিজামা করি আমি বলি যে বাংলা মিনিং সহ যেটা আছে কোরআনের তেলাওয়াত সেটা ছাড়তে পারি, আমি বলি রুগীকে যে আপনি তেলাওয়াতের দিকে, তেলাওয়াতের এই বাংলা অর্থ কি বলে সেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন, কারণ কোরআন এমন এক জিনিস, এটা কি, এটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আল্লাহর কথা, তাই না? বলতে পারি কি এটা তো আল্লাহরই কথা। তো কোরআন এমন এক মহিমান্বিত গ্রন্থ যেটা প্রত্যেকটা মানুষের জন্যই নাজিল হয়েছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষের জন্য কেন নাজিল হয়েছে আপনি দেখবেন কোরআনের যেই অংশ থেকে পড়েন, যেমন আমি একদিন সূরা নাহল শুনতেছি, বুঝতে পারছেন? মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি যে সূরা নাহলটা আমার জন্য আল্লাহ নাজিল করছে। আবার আরেকদিন সূরা তোহা শুনতেছি, দেখি তোহা ওইটাও শুনতেছি, আরেকদিন সূরা মুজাম্মিল শুনতেছি, এই যে মানে সব কথা মনে হচ্ছে আল্লাহ আমারই বলতেছে, বুঝতে পারছেন? একটা ছোট্ট ঘটনা শেয়ার করি 1 মিনিটে। একবার এক মসজিদের, বড় একটা মসজিদ, মানে নাম মেনশন করতেছি না, ওইখানে ওইখানকার যে হচ্ছে খতিব সাহেব বয়ান করতেছেন, এক লোক মসজিদ কমিটি উঠে উনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছে যে হ্যাঁ হুজুর আপনি খালি সুদের নিয়ে বয়ান করেন, সুদ নিয়ে কেন বয়ান করেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ ওই লোকটা হচ্ছে ওই মসজিদের সভাপতি, অনেক একটা বড় ব্যাংকের অনেক বড় পদে আছে, যে আমরাই তো দান টান করি আর কি। তো হুজুর খুব সুন্দর ব্যাখ্যা বলতো, দেখেন কোরআনটা এরকম, কোরআন এরকম, কোরআন মনে হবে সবই আপনার জন্যই নাজিল হয়েছে, ঠিক আছে?
এই জন্যই রুকিয়া রোগীদের তাদাব্বুর করতে বলা। সব মানুষকে তাদাব্বুর করা উচিত, স্পেশালি রুকিয়া রোগীদের বলা উচিত কোরআন নিয়ে তাদাব্বুর করে, অল্প অল্প করে এটা নিয়ে তাদাব্বুর করে। ওকে, বয়স্ক মানুষের অতিরিক্ত শরীর ফুলে যাওয়ার কারণে কি হিজামা করা? বয়স্ক মানুষের অতিরিক্ত শরীর ফুলে যাওয়ার কারণে কি হিজামা করা? শরীরটা ফুলে গেছে কি কারণে? শরীর ফুলে যায় তিনটা অর্গানের কারণে মেইনলি, মনে রাখবেন, লিভার, কিডনি এবং হার্ট। লিভার, কিডনি এবং হার্ট। এই লিভার, কিডনি এবং হার্টের মধ্যে যদি কোনো অ্যাকুইট কন্ডিশন না থাকে, যেটা একটু আগে আমি বললাম, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এরপর হচ্ছে আপনার লিভার ফেলিওর, ঠিক আছে, এরপর হচ্ছে একটা